আমি প্রেগন্যান্ট জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, কিন্তু কেন? আপনি জানেন না যেসব মেয়েরা বিয়ের আগে প্রেগন্যান্ট হয় সেসব মেয়েদেরকে সমাজ কটু চোখে দেখে? দেখুন, আমাকে বিয়ে করে আপনি সুখী হতে পারবেন না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমার পেটে তারই সন্তান। সমস্যা নেই, আমি আপনার এবং আপনার সন্তান উভয়ের দায়িত্ব নিতেই রাজি আছি। আর বিয়ের আগে এমন সবারই প্রেম ভালোবাসা থাকে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কথাটা বলে উনি আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি, মনে মনে বলি এবার বোধহয় বিয়েটা হয়েই যাবে। না না, কিছু একটা করতে হবে। আমি টেবিল থেকে আমার মোবাইলটা নিয়ে সাফাকে কল দেই। হ্যালো, কিরে, এই বিয়েটাও নির্ঘাত শেষ। না রে, এইবার বোধহয় বিয়েটা হয়েই যাবে। সত্যি? যাক, এবার তাহলে তোর বিয়েটা খেতে পারবো। ওই কুত্তি, তোকে কি আমি বিয়ে খাওয়ার জন্য কল দিয়েছি? শোন, আমি বিয়ে করব না, আর এখন কিভাবে বিয়েটা ভেস্তে দেব সেই প্ল্যান দে। আমি কি প্ল্যান দিব? আর তুই তো বললি যে ছেলে দেখতে আসবে তোকে। তুই মিথ্যে কথা বলবি? বলবি যে তোর অন্য একজনের সাথে সম্পর্ক আছে, আবার তার বাচ্চাও তোর পেটে। তা এসব বলেছিস তুই? বলেছি তো, কিন্তু কোনো লাভ হয়নি। ওই ছেলে তবু আমাকে বিয়ে করতে রাজি। কি বলিস দোস্ত? শোন, তুই আর তেরামি করিস না, এবার প্লিজ রাজি হয়ে যা। আজকাল এমন ছেলে কোথায় পাওয়া যাবে বল, যে কিনা প্রেগনেন্ট জেনেও সেই মেয়েকে বিয়ে করতে চাইবে? যদিও সবটা সাজানো, তবু আমার মনে হয় ছেলেটা ভালো। সাবার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। আমি খেপে গিয়ে বলি, তোর যদি এত ভালো লাগে তাহলে তুই বিয়েটা করে নে, যত সব ফালতু। রাগে ফোনটা কেটে দেই। তখনই আম্মু আমার রুমে আসে। প্রত্যাশা মা, চল, ড্রয়িং রুমে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আবার কোন নতুন নাটক করতে ডাকছে বলো তো? আম্মু আমার মাথায় কাপড় টেনে দিয়ে বলে, কিসের নাটক? তোর বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে। ওনারা চাচ্ছেন আজই তোকে আংটি পরিয়ে দিতে। কি? আরে আস্তে, এত চিল্লাচিল্লি করছিস কেন? ওনারা শুনবে তো। শুনলে শুনুক, আর কি? দেখতে এসে আংটি পরিয়ে ফেলবে, মগের মুল্লুক নাকি? আমার একটা প্রিপারেশনের প্রয়োজন আছে, এভাবে বললে কি সবকিছু হয়ে যায় নাকি? প্রিপারেশন আবার কিসের? এখানে তো আর বিয়ে হচ্ছে না, সামান্য আংটি বদল। এটার জন্য এত প্রিপারেশনের প্রয়োজন নেই। কিন্তু আম্মু সাবা নেই যে, ওকে ছাড়া কি করে আংটি বদল হবে? ওকে ছাড়া আজ পর্যন্ত কিছু করেছি বলো? ও শুনলে অনেক কষ্ট পাবে। এক কাজ কর, ও যেহেতু এখন ওর গ্রামের বাড়িতে আছে, তাই তো আর আসতে পারবে না। তুই বরং ওকে ভিডিও কল দে, তাহলে ও সবটা দেখতে পাবে। ভিডিও কলে কি আর সব বোঝা যায় নাকি? ও 2 দিন পর চলে আসবে, তো তখনই না হয় সবকিছু। না, 2 দিন পর না, আজই হবে। আমার সবার সাথে এখনই কথা বলা হয়েছে। ও বলেছে ওর কোনো আপত্তি নেই, ও বরং খুশি হয়েছে। পেছনে ঘুরে কারো গলার আওয়াজে পেছনে ফিরে দেখি বড় ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখা মাত্র আমার গলা শুকিয়ে উঠলো। হায় খোদা, আর বোধহয় এবার কোনো উপায় নেই এই বিয়েকে আটকানোর। মনে মনে ভাবছি, আর বেস্টের মতো যদি একটা বেস্ট থাকে না, তাহলে আর কোনো শত্রুর প্রয়োজন হবে না। একবার পাই শুধু তোকে, তো 260টা হাড়কে আমি ভেঙে 307টা হাড়ে পরিণত করব। কি রে, কি ভাবছিস? এখন তো আর কোনো সমস্যা নেই নাকি? তোর আরো কোনো প্রবলেম আছে? আমি নিচের দিকে তাকিয়ে না বললাম। তাহলে ড্রয়িং রুমে চল, ওনারা সবাই অপেক্ষা করছেন। আস্তে করে বললাম চলো। এক পর্যায়ে আমাকে আংটি পরিয়ে বিয়ে ডেট ফিক্স করে তবেই ওনারা গেলেন। আর এইদিকে রাগে আমার গা আগুনে জ্বলছে। ইচ্ছে করছে এই আগুনে ওই ছেলেটাকে ভস্ম করে দেই। কি অদ্ভুত লোক, এত মিথ্যা বললেও কোনো লাভ হলো না, সেই বিয়েটা ফিক্স হয়েই গেল। এর আগে 2টো বিয়ে আমি এভাবে ভেঙে দেই, কিন্তু আজ আর হলো না। কি করে আমার মা আর ভাইয়াকে বোঝাই আমি এখনই বিয়ে নামক প্যারাতে নিজেকে জড়াতে চাই না। ধুর, রাত 11:30। রাতে খাবার শেষে বিছানায় শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই আমার ফোনে একটা আননোন নাম্বারে কল আসে। আননোন নাম্বার দেখে রিসিভ করিনি, কিন্তু এও তো দেখি নাছার বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। আমি ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কাউকে কিছু বলতে না দিয়ে আমি বলতে শুরু করি, হ্যালো, কে? এত রাতে কি ভীমরতি ধরেছে নাকি? দেখছেন না বারবার কল কেটে দিচ্ছি, তা কল দিয়েই যাচ্ছেন। এটা কোন ধরনের অভদ্রতা? সামান্য ম্যানার্সটুকুও নেই। খবরদার, যদি একটা কলও এসেছে তো আমি এবার পুলিশে কমপ্লেইন করব। এবার ওপাশ থেকে হালকা আওয়াজ ভেসে আসে, আপনি তো দেখছি খুব ডেঞ্জারাস। সামান্য কল করতেই আপনি আমাকে পুলিশে দেবেন? আপনার থেকে তো তাহলে নিজেকে সেফ রাখতে হবে। কখন আবার রেগে গিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেন, বলা তো যায় না। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করি, কে আপনি? উনি কিছুটা চুপ থেকে বলেন,
আমান বলছি। আমি শোয়া থেকে দ্রুত উঠে বসি। আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার ভাইয়া দিয়েছিল। উফ ভাইয়া, ইচ্ছে করছে ভাইয়ার রুমে কোটি কোটি মশা ছেড়ে দিয়ে আসি। এই মশাগুলো ইচ্ছে মতো ভাইয়াকে কামড়াক, তবে আমার শান্তি হতো। ভাইয়ার নাম্বার দিয়েছে বলেই আপনিও কল দিয়ে দিবেন। আর এখন আমার বয়ফ্রেন্ডের কল দেওয়ার সময় হয়েছে। ও যদি এখন কল দিয়ে দেখে আমার নাম্বার ওয়েটিং এ আছে, তাহলে আমাকে সন্দেহ করবে। তাই আমি আর আপনার সাথে কথা বলতে পারছি না, সরি। উনি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, যে সম্পর্কে সন্দেহ আছে সে সম্পর্কের কোনো মূল্য থাকে না, জানেন তো? আমি মনে মনে ভাবছি নিজের কথার প্যাচে নিজে পড়ে যায়নি তো। আমি আমতা করে বললাম, সব সম্পর্কেই একটু আধো সন্দেহ থাকে, এতে করে সম্পর্ক মজবুত হয়। প্রত্যাশার এমন বোকা মার্কা কথায় আমি আসতে থাকি। এই আপনি হাসছেন কেন? না, আসলে আমি এই প্রথম শুনলাম সন্দেহ কোনো সম্পর্ককে মজবুত করে। মানুষ সবকিছু প্রথমেই জানে, সবাই তো আর সবকিছু জানে না। আপনার জানা নাই থাকতে পারে, তাই বলে আরেকজনের উপর হাসবেন? আচ্ছা আচ্ছা, আপনি মন খারাপ করবেন না প্লিজ, আমি জাস্ট একটু মজা করছিলাম। আচ্ছা, তো আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন, আমি রাখছি। আল্লাহ হাফেজ। আমি কিছু বলার আগেই উনি কলটা কেটে দেয়। কি অদ্ভুত লোক রে বাবা, আমাকে বিকেলে আংটি পরিয়ে দিয়ে রাতে বলে কিনা আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলুন। এই কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? আমি আজ অব্দি কোনো ছেলেকে দেখিনি যে কিনা নিজের হবু বউকে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলে। কি জানি উনি কেমন লোক, এত কিছু বললাম তাও উনি বিয়েতে রাজি। উনি কি বুঝে গেলেন নাকি যে এইসব মিথ্যা, তাই হয়তো বা উনি উল্টো আমার সাথে মজা নিচ্ছে? হতেও তো পারে, কিন্তু বুঝবো কি করে উনি সবটা বুঝে গিয়েছেন কিনা। আচ্ছা যাক গে, কালকে সকালে এসব নিয়েই ভাববো। এখন প্রচুর ঘুম আসছে, চোখে একরাশ ঘুম নিয়ে বিছানায় ঢলে পড়ি। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ একজন আমাকে বেশ গভীর ভাবে দেখছে। খুব অস্বস্তি ও বিরক্তি লাগছে। বিরক্তি নিয়ে চোখ খুলে দেখি সাবা আমার উপর ঝুঁকে আহাম্মকের মতো আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল, তাই রাগে দিলাম এক ধাক্কা। বেচারি তাল সামলাতে না পেরে ধপাস করে নিচে পড়ে যায়। ও মা গো, আমার কোমর গেল গো। আল্লাহ, এখন আমার কি হবে? এই কোমর ভাঙা মেয়েকে তো কেউ বিয়ে করবে না। আমাকে তো সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। কথাগুলো বলে ও ন্যাকা কান্না জুড়ে দিল। আমি বড় করে একটা হাই তুলে বললাম, শোন সাবু, তোর শুধু কোমর কেন, যদি শরীরে সবগুলো হাড়ও ভেঙে যায় না, তবু আমার ভাইয়া তোকে বিয়ে করবে। তো তোকে আর বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমার কথা শুনে সাবু মুখ ভেঙচিয়ে বলে, আমার বয়ে গেছে তোর ওই রাগী চন্ডালি ভাইকে বিয়ে করতে। আচ্ছা তাই নাকি? ভাইয়াকে ডেকে বলি যে তুই ভাইয়াকে বিয়ে করবি না। ডাক, আমি তোর ভাইকে ভয় পাই নাকি? আচ্ছা দাঁড়া, এখনই তো সাহস বের করছি। কথাটা বলেই আমি গলা ফাটিয়ে চিৎকার দিলাম, ভাইয়া, ও ভাইয়া, শুনে যাও তোমার বউ কি বলে। সে নাকি তোমার মতো রাগী চন্দ্রালীকে বিয়ে করবে না। ও ভাই, কই তুমি? জলদি আসো আমার রুমে। আমার চিৎকারে ভাইয়া না এসে আম্মু আসলো। এসেই বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আম্মু ভাইয়া কই? তোর ভাই তো অফিসে গেছে। কেন? ও তাই বলি, এই সাবু তো সাহস দেখাচ্ছে কি করে? ভাইয়া তো বাসায় নাই, তাই উনার আজ অনেক সাহস হয়ে গেছে। আমার কথা শুনে আম্মু সাবার দিকে তাকিয়ে দেখে ও বাম পায়ের উপর ডান পা ভাঁজ করে মেঝেতে আরামসে বসে মুখ টিপে হাসছে। কি রে সাবু, আমাদের বাসায় কি বসার জায়গার অভাব পড়েছে যে তুই এভাবে মেঝেতে বসে আছিস? সাবু এবার ইনোসেন্ট ফেস করে বলে, আমি কি ইচ্ছে করে আর মেঝেতে বসে আছি? তোমার মেয়ে আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আম্মু এবার চোখ পাকিয়ে আমার দিকে তাকায়। আম্মুর চাহনি দেখে আমি বোকার মতো একটা হাসি দিয়ে বলি, আম্মু, ও সকাল সকাল এসে আমার ঘুমে 12টা বাজিয়েছে, তাই রাগে ধাক্কা দেই। আর এই ঢঙ্গি মেয়ে এখনো মেঝেতে বসে আছিস কেন? উঠতে পারছিস না? কি করে উঠবো? আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। এই এত ঢং করিস কেন? আম্মু, ও একটু ব্যথা পাইনি, খুদাই আমাকে বকা শোনানোর জন্য মিথ্যা বলছে। না না মামুনি, আমি সত্যি বলছি। ওই কুত্তি, আর একবার মিথ্যা বললে আমি এবার তোর কোমরে পাড়া দিয়ে সত্যি সত্যি তোর কোমর ভেঙে দেবো কিন্তু। আমার কথা শুনে আম্মু দাঁতে দাঁত চেপে বলে, প্রত্যাশা। সাবুর দিকে তাকিয়ে দেখি পেতনিটা মুখ চেপে হাসছে। আমি ওকে টেনে উঠিয়ে বেড়ে বসিয়ে ওয়াশরুমে চলে আসি। এই পেতনিকে পরে দেখে নিব। মামুনি, প্রত্যুকে যারা দেখতে এসেছিল তাদের ফ্যামিলি কেমন? আমাদের কাছে তো ভালোই মনে হলো। ইরফান ওদের সম্পর্কে অনেক খোঁজ খবরও নিয়েছে। সবকিছু তো ভালোই দেখলাম। এখন বাকিটা আল্লাহ ভরসা।
আমার তো চিন্তা হয় প্রত্যাশাকে নিয়ে। দেখিস না, এখনো ওর মধ্য থেকে বাচ্চামুখ স্বভাবগুলোই গেল না। কে জানি সংসার ঠিকভাবে সামলাতে পারবে কিনা। সাবা উঠে মামুনির হাত ধরে বলে, তুমি এত টেনশন করো না তো মামুনি, বিয়ের পর দেখবে ওর মধ্যে ম্যাচুরিটি চলে আসবে। রে মা, তুইও একটু বুঝাস ওকে। তোর কথায় তো একমাত্র ও পাত্তা দেয়, না হলে তো আমাদের কথা কানেও তুলে না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলবো, তাহলেই ও বুঝবে। মামুনি সাবার থুতনিতে হাত রেখে বলে, সাথে তোমরাও কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ আর বেশি দিন নেই। প্রত্যুর বিয়ের পরপরই তোমাকে তুলে আনার ব্যবস্থা করব। আমার বাড়ির বউকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। মামুনির কথায় সাবার লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলে। সাবার লজ্জা মাখা মুখ দেখে মামুনি হালকা হেসে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি পেতনিটা বারান্দার চেয়ারে বসে মোবাইল গুতাচ্ছে। আমি টাওয়ালটা বারান্দার দড়িতে রাখতে রাখতে বলি, কিরে আবার কার সাথে প্রেম করিস? সাবু মুচকি হেসে বলল, তোকে কেন বলবো? আমি গোল গোল চোখে তাকিয়ে বলি, কি আমাকে বলবি না মানে? কথাটা বলে সৌমির ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিই। মোবাইল স্ক্রিনে ভাইয়া আর ওর চ্যাট লিস্ট ওপেন করা। আমি তো শয়তানি হাসি দিয়ে বলি, আহা আমার ভাইয়াও তো দেখছি খুব রোমান্টিক, কিউট ভাবে লিখছে, আই লাভ ইউ ডিয়ার। ওহো কি প্রেম! ছি, তোর লজ্জা করে না ছোট বোন হয়ে ভাইকে আর ভাবির চ্যাট পড়ছিস? আমি মোবাইলটা সাবার হাতে ধরিয়ে এক হাত দিয়ে ঢং করে সামনে চুলগুলো পিছনে ফেলে দিয়ে বলি, নো বিকজ আই হ্যাভ এ নো সেম আন্ডারস্ট্যান্ড। আমার কথায় সাবা হালকা হেসে বলে, ওকে দেখাবো নে, তোমার জামাই যখন তোমাকে আদর করতে আসবে তখন তুমি লজ্জা না পেয়ে কি করে থাকো? আমি ভেঙচি কেটে বলি, আমি তো বিয়ে করব না, আবার জামাই রাধো তো দূরেই থাক। আমার কথা শুনে সাবা জোরে জোরে হাসতে আরম্ভ করে, তারপর হাসতে হাসতে বলে, কালকে তোকে আংটি পরিয়ে চলে গেছে আর এখনো তুই বিয়ে না করার ধান্দায় আছিস? আমি সাবার পাশে বসে খুব সিরিয়াস হয়ে বললাম, আচ্ছা বিয়েটা কি খুব জরুরি? আমার প্রশ্নে সাবা আমার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, সব মেয়েকেই বিয়ে করতে হয়, সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তুই বল, আমার দ্বারা কি সংসার পসিবল? আমি কিছুই করতে পারি না। আম্মু না ডাকলে আমার ঘুম ভাঙে না, আম্মু না বলা অবধি গোসল করতে যাই না, আম্মু না বললে খেতে বসি না, আম্মু না বললে আমি পড়তে বসি না। আমার সবকিছুই তো আম্মু ধাক্কিয়ে ধাক্কিয়ে করায়, আমি তো নিজের মতো করে কিছুই করতে পারি না। বিয়ের পরে আমাকে কে এসব বলে বলে করাবে বলতো? আমাকে মন খারাপ করতে দেখে সাব আমাকে জড়িয়ে ধরে বলে, জানিস তো আমরা মেয়েরা না ঠিক তরল পদার্থের মতো, যে পাত্রে আমাদেরকে রাখা হয় আমরা সেই পাত্রেরই আকার ধারণ করতে পারি। আজকে তুই বলছিস না তুই কিভাবে সংসার করবি, একদিন দেখবি তুই পুরোপুরি নিজেকে সংসারের মায়ায় জড়িয়ে ফেলেছিস, তখন তোর জন্য তোর বরের বাড়ির মানুষগুলোই সব হবে। সাবু তুই কবে এত বড় হয়ে গেলি রে? সাবু মুখ ফুলিয়ে বলে, তোর ভাইয়ের জন্যই তো আমাকে বড় হতে হয়েছে, না হলে আমি এখনো বাচ্চা একটা মেয়ে। তোর ভাই তো আমার সাথে কাবিন করে আমাকে বড় বানিয়ে দিল। কতবার বললাম আমার ভার্সিটিটা আগে শেষ হোক, তারপর না হয় বিয়েটা হবে, কিন্তু না, ওনার তো সব কিছুতে তাড়াহুড়ো, তাই তো আগে আগে কাবিন হয়ে গিয়েছে। আর মামুনি তো এখন বলছে তোর বিয়ের পরে নাকি আমাকে তুলে আনবে। ওহ গ্রেট, কিন্তু আমি তো এখন এত মজা করতে পারবো না। কেন পারবি না? তোর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে একসাথে আনন্দ করবি, বুঝেছিস? আমি আর সাবা অনেক গল্প করছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ গলা কাশিয়ে দিয়ে উঠলো। আমি পিছনে ফিরে দেখি আমার মুখে একটা টেডি স্মাইল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমানকে দেখা মাত্রই সাবা দৌড়ে এসে জড়িয়ে ধরে। সাবার কর্মকাণ্ডে আমি তো পুরো হা হয়ে গেলাম। সাবার কর্মকাণ্ডে আমি অবাক হয়ে সাবাকে জিজ্ঞাসা করি, তুই কি ওনাকে চিনিস? যা দিলাম সব প্ল্যান পরপট করে। কোন প্ল্যানের কথা বলছিস তুই? কি করে বলি বলতো, সবকিছু শোনার পর তো তুই নির্ঘাত আমাকে একটা উস্কা দিয়ে উগান্ডা পাঠাবি। সাবার কথা শুনে মনে হচ্ছে ডালমে জরুর কুছ কালা হ্যায়। আমি ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করলাম, কি করেছিস শুনি? যদি এমন কোনো কাজ করে থাকিস যাতে করে আমাকে তোকে উগান্ডা পাঠাতে মন চাইবে, তাহলে সত্যি আমি কিন্তু তোকে উগান্ডা পাঠিয়ে দেবো। তাহলে আমি বলবো না। এতক্ষণ ধরে মিস্টার আমান চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল।
এখন সে হালকা হেসে সাবাকে উদ্দেশ্য করে বলে, সাবা, এবার ম্যাডামকে সব কিছু বলে দে। এমনিতে এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তারপরও যদি উনি ঘাড়তেরামি করতে চায় তাহলে আমি তেরা ঘাড়কে সোজা করে দেব। আমি বিরক্ত নিয়ে বললাম, এই যে মিস্টার, আপনি কি বলছেন বলুন তো? কার ঘাড় সোজা করবেন? আর সাবা, তুই বা আমার থেকে কি লুকাচ্ছিস? সাবা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়া তোমার ভরসায় বলছি, কিন্তু আমার কিছু হয়ে গেলে তার সম্পূর্ণ দায়ভার তোমার। সাবার কথা এইটুকু বুঝলাম, ওরা দুজন একজন আরেকজনকে আগে থেকে চেনে, কিন্তু কিভাবে? আর চিনেই যখন, তখন সাবা কেন আমাকে কিছু বললো না? এইসব প্রশ্নের উত্তর সাবা দিতে পারবে, তাই আমি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, দেখ, তোর এত ঢং আমার আর ভালো লাগছে না। তুই কি এখন সবটা বলবি, নাকি তুই বলার আগে আমি তোকে লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেবো? কোনটা? সাবা ভাবার অ্যাক্টিং দেখিয়ে বলে, না, আগেই বলে নেই, তারপর না হয় উগান্ডা থেকে ঘুরে আসবো। তাহলে এত প্যাচাল না মেরে আসল কথা বল। সাবা এবার বলতে শুরু করলো, শোন তাহলে, এই যে আমার পাশে যে হ্যান্ডসাম ড্যাশিং বয় দাঁড়িয়ে আছেন, উনি হলেন আমার একমাত্র মামার একমাত্র ছেলে, আমান চৌধুরী। তার মানে হলো আমার কাজিন। তবে ভাইয়াকে আমি কখনো মামাতো ভাই হিসেবে দেখিনি, সব সময় নিজের আপন ভাই হিসেবেই দেখেছি। আর ভাইয়াও আমাকে সব সময় নিজের বোনের মতো ভালোবেসেছে। 1 মাস আগে ভাইয়া বিদেশ থেকে ফেরে, এখন থেকে ভাইয়া ওনার বিজনেস দেশে থেকেই সামলাবে। মামাও তাতে খুশি হয়ে গেল, আর ছেলের বিয়ের বয়সও তো হয়ে গিয়েছে, তাই পাত্রী খোঁজার পুরো ভার মামা আমার কাঁধে দিল। আর পাত্রীর কথা বলতেই আমার না সবার প্রথমে তোর কথা মাথায় এলো। তোর মতো গুণবতী, লক্ষ্মীমতী, রূপবতী, রাগীবতী আর একটা মেয়েও দুনিয়াতে নাই, তাই মামাকে ইরফানের নাম্বারটা দিয়ে দিলাম। আর তারপর তো কাল সব হলোই। ও আর হ্যাঁ, তোকে দেখতে আসার আগেই ভাইয়া আমার থেকে তোর সম্পর্কে সব ডিটেলসও জেনে নেয়। আর আমি ভাইয়াকে তোর প্ল্যানের কথা বলে দিয়েছিলাম, তাই ভাইয়া আগে থেকেই জানতো তুই নাটক করছিস। কথাগুলো বলে সাবা মাথা নিচু করে বলে, সরি দোস্ত, জানি এখন তুই মারাত্মক পরিমাণে রেগে যাবি, কিন্তু বিশ্বাস কর, আমার চোখে তোর জন্য বেস্ট লাইফ পার্টনার আমান ভাইয়াই। সাবার পুরো কথা শুনে রাগে মনে হচ্ছে আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। ইচ্ছে করছে এই দুই ভাই বোনকে একসাথে নিয়ে সামনে ডোবাটা চুবিয়ে আনি। নিজেকে কোন রকম শান্ত করার চেষ্টা করছি। আমাকে চুপ করে থাকতে দেখে আমান সাবাকে ফিসফিস করে বলে, কি রে, তোর বান্ধবী তো দেখি কোনো কথাই বলছে না। আমি তো আরও ভাবলাম সব জানার পর দুজনকে মাথায় তুলে এক আছাড় মারবে, কিন্তু ম্যাডাম তো দেখছি একদম শান্ত। সাবা আমাদের কানের কাছে মুখ নিয়ে বলে, ভাইয়া বুঝতে পারছো না, এ হলো ঝড় আসার পূর্ব লক্ষণ। কোনো বড় সড়ো ঝড় আসার আগে পরিবেশটা এমন শান্তই থাকে। কিন্তু আমি কোনো প্রকার রেক না করে রুম থেকে বেরিয়ে গেলাম। আমার এই আচরণ বোধহয় সাবা আর আমার কেউই হজম করতে পারলো না। সাবা মন খারাপ করে বলল, তো নিশ্চয়ই কষ্ট পেয়েছে ভাইয়া। ও যখন আমার কোনো কথায় কষ্ট পায়, তখনও এইভাবেই আমার সাথে রাগ না দেখিয়ে আমাকে ইগনোর করে, এখনো তাই করছে। আমান সাবাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, মন খারাপ করিস না, তোদের সম্পর্কটা খুব স্ট্রং। দেখবি প্রত্যাশা বেশিক্ষণ অভিমান করে থাকতেই পারবে না, একটু পরেই এসে তোর সাথে কথা বলবে। কিন্তু তোমার এখানে আসার কারণটাই তো জানতে পারলাম না। ও হ্যাঁ, সব কিছুর মাঝে আসল কাজের কথা তো ভুলেই গিয়েছিলাম। আসলে মা পাঠিয়েছে প্রত্যাশা চুরি মাপ নেওয়ার জন্য, কিন্তু এখন ও যা রেগে আছে, ওর কাছে চাইবো কিভাবে সেটাই ভাবছি। না না, এখন ওর কাছে কিছু বলতে গেলে অ্যাটম বোমা ফেটে যাবে। তার চেয়ে তুমি দাঁড়াও, আমি ওর একটা চুড়ি তোমাকে দিচ্ছি। আচ্ছা তাহলে দে। সাবা ড্রেসিং টেবিল ড্রয়ার খুলে একটা চুড়ি বের করে আমানকে দিয়ে বলল, নাও ভাইয়া, এটা প্রত্যাশার হাতের পারফেক্ট মাপ। ওকে, আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাই। আর তোর বান্ধবীর রাগ কমলে ওকে বুঝিয়ে বলিস যেন আমাকেও ভুল না বুঝে। আচ্ছা ভাইয়া, তুমি টেনশন করো না, ও তোমাকে ভুল বুঝবে না। আমান সাবার মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে গিয়ে তার শাশুড়ি মাকে বিদায় জানিয়ে ড্রয়িং রুমের কাছে যায়। সেখানে গিয়ে দেখে আমি সোফায় বসে মোবাইলে কি যেন করতেছি।
আমাকে একবার ডাকে, কিন্তু আমি কোনো রেসপন্স করি না। সে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায়। সন্ধ্যা 6:30। ড্রয়িং রুমের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে আছে সাবা। 8 ঘন্টা যাবৎ সে এইভাবে দাঁড়িয়ে থেকে একরাশ বিরক্তি নিয়ে আমাকে বলে, বান্ধবী, আর কতক্ষণ এভাবে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকবো? স্কুল কলেজ লাইফেও তো কখনো এভাবে কান ধরে দাঁড়ায়নি। আমি মনোযোগ দিয়ে মোবাইল গুতাচ্ছিলাম। সাবার কথায় একবার ওর দিকে তাকিয়ে আবার মোবাইলে মনোযোগ দেই, তারপর গম্ভীর কণ্ঠে বলি, আমাকে মিথ্যে বলার আগে মনে ছিল না যে আমি জানতে পারলে তোকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব? আমার মিথ্যা কি তোর কোনো ক্ষতি করেছে নাকি? বরং আমি মিথ্যা বলায় তুই আমন ভাইয়ের মতো এমন একটা হ্যান্ডসাম ড্যাশিং একটা জামাই পাচ্ছিস। কোথায় তুই আমার তারিফ করবি তা না, উল্টে আমাকে শাস্তি দিচ্ছিস। হায় কপাল, দুনিয়াতে ভালো মানুষের কোনো দামই নেই। আমি গ্রুপোসকে বললাম, তুই কি চাস বিয়ের আগেই হানিমুনের জন্য উগান্ডা যেতে? সাবা মাথা নাড়িয়ে না বলে। তাহলে গুড গার্লের মতো কান ধরে দাঁড়িয়ে থাক, উইদাউট এনি টক, ওকে বেবি? সাবা বাচ্চাদের মতো মুখ করে বলল, জানু শোন না, আমাকে তো বাড়িতে ফিরতে হবে, তাই না? কোনো বাড়ি ফেরা হবে না। দরজার দিকে দাঁড়িয়ে দেখি আম্মু হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। মিমি এসে ট্রেটা টেবিলের উপর রেখে সাবাকে উদ্দেশ্য করে বলে, প্রত্যাশার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এ বাড়িতেই থাকবি। তোর বাবা মার সাথেও আমার কথা হয়েছে, ওনারাও সম্মতি দিয়েছেন। আর প্রত্যাশার বিয়ের পর তো পার্মানেন্টলি এই বাড়ির মেয়ে হয়ে যাবি, তাই আগে থেকেই থাকার অভ্যাস করে নে। কিন্তু মামুনি। কোনো কিন্তু না। আম্মু কি বলছে শুনিসনি? সো আর কোনো কথা হবে না। আম্মুর কথা শেষ কথা। নে এবার দুজন কফি খা। কথাটা বলে আম্মুর রুমে চলে যায়। আর সাবা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলে, আমি কি কফিটা খাবো? আমি একটু ভাব নিয়ে বললাম, এবারের মতো মাফ করে দিলাম। আর যদি কোনোদিন কোনো মিথ্যা কিংবা আমার থেকে কিছু লুকিয়েছিস না, তাহলে তোকে আমি ফ্যানের সাথে উল্টে লটকিয়ে ইচ্ছে মতো ধুলাই দেবো। সাবা খুশিতে গদগদ হয়ে আমাকে জড়িয়ে বলে, আচ্ছা সোনা, আর কোনো কিছু তোর থেকে লুকোবো না, প্রমিস। আচ্ছা আচ্ছা, এবার ছাড় আমায়। সাবা আমাকে ছেড়ে দিয়ে যে কফির মগটা হাতে নিতে যাবে, অমনি কেউ ছো মেরে সেটা নিয়ে নেয়। উফ, সারাদিন কাজের চাপে খুব টায়ার্ড লাগছে। এই সময় একটা কফি পেলে আর কি লাগে। কফির কাপটা হাতে নিয়ে সোফায় সাবার পাশে বসতে বসতে কথাটা বলল ইফরান ভাইয়া। এটা কি হলো? কফিটা মামুনি আমাদের দিয়েছে, আপনি কোত্থেকে এসে আমার কফিটা নিয়ে নিলেন? সাবার কথা শুনে ভাইয়া কফির মগটা উল্টে পাল্টে দেখে বলে, কই, আমি তো এখানে তোমার নাম দেখছি না, তাহলে কফিটা তোমার কি করে হলো? নাম কেন লেখা থাকবে? মামুনি বলে গিয়েছে, তার মানে এটা আমারই। মোটেও না, যেহেতু এটা এখন আমার হাতে, সেহেতু এটা এখন আমি খাবো। আপনার এত খাবার ইচ্ছে হলে নিজে বানিয়ে খান, আমারটাই কেন নিতে হবে? তুমি বানিয়ে নিয়ে এসো, আমি ওয়েট করছি। আমি পারবো না। এখনই মুখের উপর পারবো না বলে দিচ্ছ, আল্লাহই জানে বিয়ের পর এই মেয়ে কি করে। আমি এবার বিরক্ত হয়ে বললাম, এই তোমরা দুজন চুপ করবে? এত ঝগড়া কেন করো বলো তো? তোর ভাইয়াকে জিজ্ঞেস কর, ওনার তো কাজই হলো আমার পেছনে লাগা। ও আচ্ছা, আমি তোমার পেছনে লাগি? আর তুমি যে সামান্য একটা কফির জন্য আমাকে এত কথা শোনাচ্ছ, সেটা কিছু না? সাবা এবার উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, কি এখন সব আমার দোষ? আর আপনি ধোয়া তুলসী পাতা? এটা ঠিক বলেছ। আমি তো ধোয়া তুলসী পাতাই, একেবারে কিউট, ভদ্র, হ্যান্ডসাম। সাবা ভেঙচি কেটে বলে, আসছে কোত্থেকে কিউট, ভদ্র, হ্যান্ডসাম? শুনুন, আপনার মতো রাগী আর বদমেজাজি মানুষ আমি একটাও দেখিনি। আবার নিজেকে বলে ধোয়া তুলসী পাতা। আমি মোটেও শুধু শুধু রাগ দেখাই না, রাগ দেখানোর মতো কাজ করলে তো রাগ দেখাতেই হবেই। ওদের দুজনের ঝগড়ায় আমি বিরক্ত হয়ে চিৎকার করে বললাম, সাইলেন্ট! কি শুরু করছো বলো তো? বাচ্চাদের মতো ঝগড়া কেন করছো? দেখছিস না প্রত্যু, তোর ভাইয়া তোর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, আমার কি দোষ? কি আমি ঝগড়া করছি? আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি ভাজছ? দেখলি প্রত্যু, কি তেরা তেরা কথা বলে। ভাইয়া মুখ ঘুরিয়ে বলে, যে যেমন তার সাথে এমন ভাবেই কথা বলতে হয়। বাই দ্য ওয়ে, আমি এখন খুব টায়ার্ড, রুমে যাচ্ছি। জান, আমিও একটু শান্তিতে থাকি। ভাইয়া দরজা পর্যন্ত গিয়ে আবার ঘুরে বলে, আমি রুমে গেলাম। সাবা কিছুটা বিরক্ত হয়ে বলে, যাচ্ছেন তো নিজের রুমে, এটা এতবার বলার কি আছে? এমন একটা ভাব করছেন যেন মঙ্গল গ্রহে যাচ্ছেন। ভাইয়া আবার কিছুটা রেগে গিয়ে বলে, আমি রুমে যাচ্ছি,
তুমি কি বুঝতে পারছো না? আমি এবার ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া ব্রু কুচকে সাবার দিকে তাকিয়ে আছে। এবার বুঝলাম ভাইয়া বারবার রুমে যাচ্ছি বলে চিল্লাচ্ছেন কেন। আসলে ভাইয়া সাবাকেও ওনার রুমে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমার সামনে সেটা সরাসরি বলতে পারছেন না। আহারে বেচারা, প্রচুর হাসি পাচ্ছে ভাইয়াকে দেখে, কিন্তু এখন ভাইয়ার সামনে হাসলে নির্ঘাত মার খেতে হবে। তাই কোনো রকমের হাসিটা দমিয়ে রেখে সাবাকে বললাম, সাবু তুই না কিছু বুঝিস না। সাবা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলে, কি বুঝি না আমি? এই যে কারো ইশারার পাতা দিচ্ছিস না। ভাইয়া আমার সামনে এসে বলে, এই কি বলছিস তুই? না কিছু না, আমার না রুমে একটা কাজ আছে, আমি আমার রুমে গেলাম কেমন। আমি উঠে দাঁড়াতেই সাবা বলল, আচ্ছা দাঁড়া, আমিও আসছি। আমি কিছু না বলে চলে আসি, কিন্তু সাবা আমার পেছনে আসতে নিলেই ভাইয়া ওর হাত ধরে ফেলে। দৃশ্যটা একবার হালকা চোখে দেখে মুখ টিপে হেসে নিজের রুমে চলে আসি। রুমে এসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবি, থাকবা এই সময়টা দুটো ভালোবাসা মানুষের জন্য একান্তই ওদের জন্য বরাদ্দ থাক। বুক সেলফ থেকে একটা বই নিয়ে বিছানার উপর হেলান দিয়ে সেটা পড়ছিলাম, তখনই আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বেশ বুঝতে পারলাম মানুষটিকে, তাই কর্কশ গলায় বললাম, না প্রয়োজন বোধ করিনি। আমান হালকা হাসলো, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, রেগে আছেন আমার উপর? না, রেগে থাকার মতো কি আপনি কিছু করেছেন? জি অবশ্যই করেছি, আর আমি সত্যি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি যে এই ব্যাপারটা নিয়ে আপনি এতটা কষ্ট পাবেন। আর সবার উপর রাগ করে থাকবেন না, ও আপনাকে খুব ভালোবাসে, তাই আর কি ভেবেছিল আপনি বোধহয় আমার সাথে ভালো থাকবেন, আর এই জন্যই এত কিছু করা। বুঝলাম। তা আপনি কি শুধু এই কথা বলার জন্য আমাকে কল দিয়েছেন? না, আসলে আমার আপনার কাছে একটা অনুরোধ ছিল। কিসের অনুরোধ? দেখুন, আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা আগে থেকে কেউই কাউকে চিনি না, সম্পূর্ণ দুজন অপরিচিত মানুষ। তাই আমি চাইছিলাম আর কি, যদি আমরা বিয়ের আগে একদিন আমাদের মধ্যে কিছুটা সময় কাটাই, আমরা একজন আরেকজনকে জানার জন্য আলাদাভাবে কথা বলি, যাতে করে বিয়ের পর এটা মনে না হয় যে বিয়ের আগে এই প্রশ্নটা আমার জানা উচিত ছিল, এমন কিছু যার জন্য পরে আফসোস করতে যেন না হয়। তাই আমি বলছিলাম আর কি। তা আপনি কি বলেন? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কবে দেখা করতে যাচ্ছেন? যদি কাল বিকাল 4টায় ফ্রি থাকেন তাহলে কালই। কালকেই? আপনার আপত্তি থাকলে আমি জোর করব না, সমস্যা নেই, আপনি চাইলে আপনার ইচ্ছে প্রকাশ করতে পারেন। না না, সমস্যা নেই, কাল দেখা করব। ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। পরদিন ঘড়িতে পরপর 4 ঘন্টা বেজে জানান দিচ্ছে যে 4টা বেজে গিয়েছে। আর এদিকে আমি পুরো আলমারি কাপড় খুলে বিছানার উপর ফেলে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার সামনাসামনি সাবা গালে হাত দিয়ে একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কাঁদা কাঁদা মুখ করে বললাম, সাবু দেখ না, আমি কোনটা পরে যাব? 4টা তো বেজে গিয়েছে, আর আমি এখন একটা ড্রেসই সিলেক্ট করতে পারলাম না। সাবা এবার সোজা হয়ে বসে রাগী কণ্ঠে বলে, কবে থেকে তুই এই জামাগুলোর সামনে দাঁড়িয়ে আছিস, অথচ এখনো অব্দি একটা ড্রেসও চুজ করতে পারলি না? আর আমি যেটা বেছে দিচ্ছি সেটাও তোর পছন্দ হচ্ছে না। এক কাজ কর, যেটা তোর পরনে আছে সেটা পরেই চলে যা। কি? আমি এটা পরে যাব? এই প্লাজো টি শার্ট? তোর কি মাথা খারাপ? না, এখনো মাথা খারাপ হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। উফ দোস্ত, বল না কোনটা পরবো? সাবা অনেক ঘেটে ঘুটে একটা ব্ল্যাক কালারের কামিজ বের করে বলল, দোস্ত তুই এই ব্ল্যাক কালার জামাটা পর, দেখবি তোর সাদা চামড়ায় এই ব্ল্যাক কালারটা কি সুন্দর মানায়। ওর কথা জামাটা গায়ে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে দেখছি আমাকে কেমন লাগে। না, ভালোই লাগছে। আচ্ছা তো এটা পরে আসি। যা। কিছুক্ষণ বাদে ড্রেসটা পরে আয়নার সামনে এসে দাঁড়াই। না, বেশ ভালোই মানিয়েছে। ব্ল্যাক কালারের লং কামিজ, সাদা চুড়িদার পায়জামা আর ব্ল্যাক কালারের একটা জর্জেট ওড়না। জামাটার বুকে গোল্ডেন কালারের কাজ আছে, তাই সেটার সাথে ম্যাচ করে একটা গোল্ডেন কালার হিজাব বাঁধলাম। ব্যাস, আমি রেডি। আমার সাজগোজ পছন্দ না, তাই মুখে শুধু হালকা একটু ক্রিম দিয়ে সব জায়গা যাই। আজও তাই করলাম। রেডি হয়ে 5টা কার্ড নিয়ে সাবার সামনে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য হলো ওকেও আমার সাথে নিয়ে যাওয়া, কিন্তু ও কোনোভাবে যেতে রাজি হচ্ছে না। ওর নাকি কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। অবশ্য আরেকটা কারণও আছে, সেটা হলো ও যখন ভাইয়ার সাথে প্রথম ডেটিং এ যায় তখন ও আমাকে অনেক সাজছিল ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। এখনো সেই দিনের রিভেঞ্জ নিচ্ছে, তা বেশ বুঝতে পারছি। সাবু তুই তাহলে আমার সাথে যাবি না? এটাই ফাইনাল? ঠিক আছে, তাহলে একাই যাচ্ছি। আমি কি তোর মতো ভীতু নাকি? যত সব ভীতুর দিন।
আমার সাহসী বান্ধবী, এবার আপনি যান। আমিও আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। নিচে নামতে দেখি আমার এক হাত পকেটে পড়ে অন্য হাত দিয়ে মোবাইল নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার অ্যাশ কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট। শার্টের হাতাগুলো ফোল্ড করা, বাম হাতে ব্র্যান্ডের একটা ঘড়ি। আমি ওনার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। ফর্সা গালে ছোট ছোট দাড়ি, হালকা গোলাপি ঠোঁট। উনি মোবাইল নিয়ে কি যেন করছেন। মাঝে মাঝে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরছেন, আবার কিছুক্ষণ বাদে বাম হাত দিয়ে হালকা করে চুলটা উপরের দিকে নেড়ে দিচ্ছেন। বেশ কিছুক্ষণ যাবত ওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর কেন যেন নিজের মনের ভেতর একটা অজানা লাজুকতা ভর করে। ছি প্রত্যাশা, তুই কি লুচু? এভাবে কি অন্য ছেলেকে দেখে নাকি? পরক্ষণে আমার মন বলে উঠলো, বাইরে কয়দিন পর তো আমার বড়ই হবে, তো আমি তো দেখতেই পারি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমানের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি প্রথমে খেয়াল করেননি, পরক্ষণে মোবাইল থেকে চোখ উঠিয়ে আমার আপাত মস্তকে একবার দেখেই বলে, কালো রংটা বোধহয় আপনার জন্যই তৈরি হয়েছে। আমি হালকা হেসে মাথা নিচু করে ফেললাম। উনি গাড়ির দরজা খুলে দিয়ে বলে, ভেতরে গিয়ে বসুন। আমি সিটে বসার পর উনিও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেন। গাড়ি তারা আপন গতিতে চলছে। আমি আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার কথায় আমার দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে বলে, সারপ্রাইজ। সারপ্রাইজ। এই সারপ্রাইজ জিনিসটা আমার কাছে বড্ড বেশি বিরক্তকর, কারণ আমার কাছে মনে হয় সারপ্রাইজ মানে হলো অযথা এই জিনিসটা নিয়ে ব্রেনকে প্রেশার দেওয়া। যেমন এই মুহূর্তে আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেমন কি সারপ্রাইজ, কেমন দেখতে হবে, আমার কাছে কেমন লাগবে, এটসেট্রা এটসেট্রা। তার থেকে সবটা বলে দেওয়াই ভালো। মাথাটা সিটের সাথে ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম গাড়িটা একটা শুনশান জায়গা দিয়ে যাচ্ছে। আমি এবার নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাহিরে ভালোভাবে দেখছি, কিন্তু এইদিকে কোনো মানুষ বা বাড়িঘর নেই। রাস্তার দুপাশে শুধু গাছপালা। মনে মনে অনেক চিন্তা ভাবনা আসতে শুরু করলো। কোথায় নিয়ে যাচ্ছেন উনি, আর এই নীরব রাস্তা দিয়ে কেন? বেশ অস্বস্তি লাগছে। আমার অস্থিরতা বোধ হয় আমার টের পেল। উনি একবার আমার দিকে তাকিয়ে বলে, ভয় পাবেন না প্রত্যাশা, আপনি আমার সাথে সেফ। আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় মেইন রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি ইচ্ছে করে এই রাস্তা দিয়ে এসেছি, কারণ সাবা বলল আপনার নাকি নীরব পরিবেশ পছন্দ, তাই ভাবলাম আর কি এই রাস্তা দিয়ে গেলে আপনার ভালো লাগবে। কিন্তু আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি গাড়ি ব্যাক করব। আমি ছোট একটা নিঃশ্বাস নিয়ে বললাম, না না সমস্যা নেই, আপনি এই রাস্তা দিয়ে যান। কথাটা বলে আমি আবার সিটে হেলান দিয়ে বসি। প্রায় 1 ঘন্টা বাদে গাড়িটা একটা বিশাল মাঠের সামনে থেমে গেল। আমার গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটা খুলে দিয়ে আমাকে নামতে বলল। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলাচ্ছি, বোঝার চেষ্টা করছি কোথায় আসলাম, কিন্তু আশেপাশে খোলা প্রান্ত ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে উদ্দেশ্য করে বলল, চলুন। আমার সামনে হাঁটছে আর আমি ওনার পেছন পেছন গুটি গুটি পায়ে হেঁটে চলছি। বেশ কিছুটা পথ হাঁটার পর আমি থমকে গেলাম সামনের দৃশ্যটা দেখে। আমার কাছে মনে হচ্ছে আমি রূপকথার কোনো রাজ্যে চলে আসছি। আমার চোখের সামনে বিশাল এক ফুলের বাগান, এতটাই বিশাল যে আমার চোখের সীমা এই বাগানের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার সব থেকে বড় উইকনেস হলো ফুল। নির্দিষ্ট কোনো ফুল না, সব ফুলই আমার পছন্দ। বলতে গেলে এক প্রকার পাগল আমি ফুলের জন্য। আর আমার চোখের সামনে এখন এত এত ফুল, বিভিন্ন রকম ফুল, কি সুবাস চারপাশে। আমি অবাক চোখে দেখে যাচ্ছি সবকিছু। আমার কাছে এসে বলে, কেমন লাগলো জায়গাটা? আমি ওনার দিকে একবার তাকিয়ে দৌড়ে ফুলগুলোর কাছে গিয়ে দাঁড়াই। হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছি সেগুলোকে। এতটাই হালকাভাবে হাত বোলাচ্ছি যেন একটা পাপড়িও না পড়ে যায়। উফ, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় চলে এসেছে। আমি প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালাম। তারপর মনে মনে বললাম, থ্যাংক ইউ আল্লাহ, আমাকে এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে ফুলগুলোকে দেখে যাচ্ছি। আমার পাশে এসে দাঁড়ায়। আমি ওনার দিকে তাকিয়ে বলি, থ্যাংক ইউ। উত্তরে আমার মৃদু হাসলো। তারপর আমাকে হাত দিয়ে ইশারা দিয়ে সামনের দিকে কিছু একটা দেখালেন। আমি ওনার ইশারা অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলাম সামনে বিশাল একটা গাছের ডালে একটা দোলনা বাঁধা। সব থেকে বড় কথা হলো দোলনাটা পুরো ফুলে সেজে আছে।
আমি খুশি মুখে একবার আমানের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে সেই দোলনাটায় বসলাম। আমান আমার ডান পাশে এসে দাঁড়ালো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা, এই এত বড় বাগানের পরিচর্যা কারা করে? ওই যে দেখুন, সামনে কয়েকটা টিনের ঘর, ওইখানে কিছু মানুষ থাকেন, আর ওনারাই এই বাগান পরিচর্যা করেন। ওনার কথায় আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে কয়েকটা টিনের চালা ঘর। আমান হঠাৎ বলল, প্রত্যাশা, আপনি এখানে বসুন, আমি একটু আসছি। আমি দোলনা থেকে উঠে দাঁড়ালাম। আমাকে একা রেখে কোথায় যাবেন? এই জায়গাটা খুব নীরব, আমি একা থাকতে পারবো না। আমার কথায় আমার হেসে বলল, আরে আমি বেশি দূরে কোথাও যাচ্ছি না, ওই যে সামনে টিনের ঘরটায় যাব। আপনি বসুন, আমি যাব আর আসবো। কথাটা বলে উনি সেদিকে হাঁটা শুরু করলো। আমি দোলনায় বসে ওনার যাওয়া দেখছি। উনি একটা টিনের ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ বাদে হাতে কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। দূর থেকে বুঝতে পারলাম না কি এটা, কাছে আসার পর বুঝতে পারলাম ওনার হাতে একটা ফ্লাওয়ার ক্রাউন। ফ্লাওয়ার ক্রাউনটা দেখে আমার মুখে হাসি ফুটে উঠলো। উনি সেটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার মাথায় ক্রাউনটা পরিয়ে দেয়। আমি হাসি মুখে এবার ওনার দিকে তাকিয়ে আবার সেই ফুলগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে বলি, কি এবার মনে হচ্ছে না এই ফুলের রাজ্যের রানী আমি? আমার মুচকি হেসে বলল, ফুলের রাজ্যের রানীও একটা আস্ত ফুল। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়াই। বিকেলে সূর্যটা পশ্চিমা আকাশে ঢলে পড়েছে, চারদিকে তার লাল আভা বিস্তৃত। সূর্যের লাল আভায় বাগানের ফুলগুলোকে যেন ভয়ঙ্কর সুন্দর লাগছে। উফ, সময়টা যদি এখানেই থেমে থাকতো, যদি বছরের পর বছর এভাবে প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দরতা দেখতে পারতাম, তাহলে খুব একটা মন্দ হতো না। অবাক চোখে প্রকৃতির এই সৌন্দর্য দেখছিলাম আমি আর আমান। দুজনের মাঝেই নির্পূর্ণতা নীরব বিরাজ করছে, কিন্তু কেউ কোনো কথা বলছি না। দোলনাটা বড় হওয়ায় এর দুই মাথায় দুজন বসে আছি, দুজনের দৃষ্টি সামনের বিশাল সৌন্দর্যের দিকে। আরো কিছুক্ষণ চুপ থাকার পর আমান বলল, এবার আমাদের যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর অন্ধকারে ছেয়ে যাবে সবকিছু। সেই সময় এই শুনশান রাস্তা দিয়ে গাড়ি চালানোটা একটু রিস্কি হয়ে যাবে, তাই আমাদের এখনই বেরিয়ে যাওয়া উচিত। চলে যাওয়ার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এইসব কিছু ছেড়ে চলে যাব, একদমই যেতে ইচ্ছে করছে না। মন চাইছে এই সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। আমাকে মন খারাপ করতে দেখে এমন বলে, মন খারাপ করছেন কেন? আমরা না হয় আবার আসবো। আমি আনমনেই বলে দিলাম, বিয়ের পর কিন্তু যখন চাইবো তখনই নিয়ে আসবেন। কথাটা বলার পর বুঝতে পারলাম আমি কি বলে ফেলেছি। হায় খোদা, কি বলে ফেলেছি। উনি কি ভাববেন? একবার বিয়ে আটকানোর জন্য এত কিছু করলাম, এখন আবার বিয়ের পর ঘোরাঘুরি প্ল্যান করে ফেলেছি। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি মুখ টিপে হাসছেন। ওনার হাসিতে আমি আর লজ্জা পেয়ে গেলাম। উনি হেসে বললেন, আচ্ছা, বিয়ের পর যখনই বলবেন তখনই নিয়ে আসবো, আর মন খারাপ করতে হবে না। আমি মাথা নিচু করে আস্তে করে বললাম, আচ্ছা তো চলুন, নয়তো আবার সত্যি সত্যি লেট হয়ে যাবে। আমি দোলনা থেকে উঠে বললাম, আচ্ছা চলুন। যাওয়ার আগে ফুলগুলোকে আরো একবার হাত বুলিয়ে দিলাম। সন্ধ্যা 6:30। একটা কফি শপে আমি আর আমার মুখোমুখি বসে আছি। ওয়েটারকে কিছু খাবারের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি দুজন। এখনো নীরবতা ছেয়ে আছে দুজনের মাঝে। হঠাৎ আমার একটু নড়ে চড়ে বসে আমার দিকে তাকিয়ে বলে, আমরা তো কথা বলতে এসেছিলাম, অথচ পুরো বিকেল কাটিয়ে দিলাম, কোনো কথাই বললাম না। আমি হালকা হেসে বললাম, আপনি আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে গেছেন, সেখানে গিয়ে এত মুগ্ধ হয়েছি যে মাথায় আর অন্য কোনো কথা আসেনি। আচ্ছা, আপনি কি আগে থেকে জানতেন আমার ফুল পছন্দ? সাবা বলেছিল। না জানি এ মেয়ে আরো কত কি বলেছে। উনি হেসে বলেন, যতটুকু আমাকে বলা যায় ততটুকুই বলছে, আর আপনার বিয়ে না করার কারণটাও আমি জানি। আমি অবাক চোখে ওনার দিকে তাকালে উনি বলে, সব পুরুষ এক হয় না প্রত্যাশা, কেউ কেউ তার প্রিয়তমাকে অনেক ভালোবাসা দিতেও জানে। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, আমরা কি অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারি? আমার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, জি অবশ্যই। আপনি যদি এই ব্যাপারে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে আর আমি এই ব্যাপারে কথা বলবো না। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, আচ্ছা সাবা, আর কি বললো আপনাকে? এই তো, আপনার কি পছন্দ কি অপছন্দ, আপনার ভালো লাগা খারাপ লাগা, মোট কথা সাবা আপনার সম্পর্কে যা জানে তা সবই আমাকে বলেছে।
তাহলে আপনি তো আমার সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছেন, কারণ আমি সাবার কাছে সবকিছু শেয়ার করি। ও আমার সম্বন্ধে সবকিছুই জানে। আমার হেসে বলল, আপনার পিকও আমি সবার কাছেই প্রথম দেখি, আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি অবাক হয়ে বলি, 2 বছর আগে? 2 বছর আগে আপনি আমার কোন পিক দেখেছিলেন? সেদিন সবার বার্থডে ছিল। ও বেশ কিছু 2 বছর আগে আপনি আমার কোন পিক দেখেছিলেন? সেদিন সবার বার্থডে ছিল। ও বেশ কিছু পিক পাঠিয়েছিল আমাকে, তার মধ্যে একটা পিক আপনার আর ওর ছিল। আপনি কালো রঙের শাড়ি পরেছিলেন। প্রথম আপনাকে সেদিনই দেখেছিলাম, তাও কালোতে। জানেন তো, কালো রঙটাকে আমি বেশি একটা পছন্দ করতাম না। আমার কাছে কালো মানেই আধার, কালো মানেই নিজেকে অন্ধকারে বিলিয়ে দেওয়া। তবে আপনাকে যেদিন কালোতে দেখি, সেদিন মনে হয়েছিল যে কালোতে কাউকে এতটা প্রাণোচ্ছল কী করে লাগতে পারে। সেদিন থেকে আমারও সেই রঙটার প্রতি অদ্ভুত একটা মায়া তৈরি হয়ে যায়। আর আজকে আপনাকে আবারও কালো রঙে দেখে সেই মায়াটা আরও বেড়ে গেল। আমার আমার সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু সেই কথাগুলো আমার মস্তিষ্ক অবধি পৌঁছাচ্ছে না, কারণ আমার মন আর মস্তিষ্ক এখন সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে আছে আমাদের ঠিক সামনে বসে থাকা এক মধ্যবয়স্ক কাপলের উপর, যাদেরকে দেখা মাত্র আমার সারা শরীরে রাগের বন্যা বয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে পড়ি। আমাকে দাঁড়াতে দেখে আমার অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রত্যাশা, কোনো সমস্যা? ওনার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমি সোজা ওই কাপলদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াই। আমারও আমার পিছু পিছু আসে। আমাকে এইভাবে ওনাদের সামনে এসে দাঁড়াতে দেখে সেখানে ভদ্রলোকটি বলে উঠল, কি ব্যাপার, কে তুমি? আমি ওনার দিকে একবার তাকিয়ে ওনার পাশে থাকা ভদ্র মহিলার দিকে তাকাই। তারপর তাচ্ছিল্যের হাসি দিয়ে জিজ্ঞেস করি, কেমন আছেন মিস্টার এনামুল হক? আমার প্রশ্নে তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো মা? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, মা? কে মা? তুমি তো আমার মেয়ের মতোই, মেয়েকে তো মা বলাই যায়। ওনার প্রতিটা কথার আগে আমার শরীর কাঁপছে। নিজেকে শক্ত করে দাঁতে দাঁত চেপে বললাম, মেয়ের মতো, কিন্তু মেয়ে না। তারপর আমানের দিকে তাকিয়ে বললাম, দেখছেন আমান, উনি কি বলছেন, আমি নাকি ওনার মেয়ের মতো, কিন্তু মেয়ে না। আমার কথায় আমার কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে প্রত্যাশা, আপনি কি ওনাকে চেনেন? আমি সামনের লোকটির দিকে শক্ত মুখ করে বললাম, কেন চিনবো না, খুব ভালো করে চিনি এনাকে, কখনো ভুলবো না, সারা জীবন ওনার কথা মনে থাকবে আমার। তৎক্ষণাৎ লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর স্ফোটন কণ্ঠে বলে ওঠে, প্রত্যাশা। ওনার মুখে আমার নাম শুনে আমার চোখের কোণে পানি জমে, কিন্তু সেই পানিকে গড়িয়ে পড়তে না দিয়ে নিজেকে শক্ত করে ওনাকে প্রশ্ন করি, কি করে চিনলেন আমায় মিস্টার এনামুল হক? উনি ওনার হাত বাড়িয়ে দিচ্ছিল আমার মাথায় হাত রাখার জন্য, কিন্তু আমি কিছুটা দূরে সরে গিয়ে বলি, বাহ, এখনো তো দেখছি ভালোই অ্যাক্টিং করছেন। আপনি কি ভেবেছেন আপনার এই ভালো মানুষের মুখোশটা আমি ধরতে পারবো না? উনি কিছুটা ভেজা স্বরে বলে, কেমন আছিস মা? আমি এবার রেগে গিয়ে চিৎকার করে বলি, খবরদার, আমাকে মা ডাকবেন না। আমি আপনার মতো একটা লোকের মুখে মা ডাকতে শুনতে চাই না। আমাকে এইভাবে রেগে যেতে দেখে আমার হাত ধরে বলে, কি হয়েছে আপনার প্রত্যাশা, আর উনি বা কে, এত রেগে যাচ্ছেন কেন? আমি আমানের দিকে তাকিয়ে বলি, উনি সেই মানুষ আমান যার জন্য আমি বিয়ে করতে ভয় পাই। উনি সেই মানুষ যিনি 7 বছর বয়সে আমাকে, আমার ভাই আর মাকে ফেলে রেখে অন্য একটা মহিলার কাছে চলে আসে। উনি সেই মানুষ আমান যার হাতে একটা সময় আমার মা দিনের পর দিন মার খেয়েছে। জানেন আমান, আমি তখন খুব ছোট, তবে বুঝতে পারতাম আমার মার কষ্টটা। যখন দেখতাম আমার মা রক্তাক্ত অবস্থার নিচে পড়ে আছে, তখন ধীরে ধীরে মায়ের সামনে বসে মায়ের মাথার রক্ত, ঠোঁটের কিনারের রক্তগুলো হাত দিয়ে মুছে দিতাম। একদিন কি হয়েছে জানেন, আমার মাকে যখন এই লোকটা জানোয়ারের মতো মারছিল, তখন আমার ভাই দৌড়ে গিয়েছিল মাকে বাঁচাতে, কিন্তু এই লোকটা তখন আমার ভাইকেও নির্মমভাবে আঘাত করে। আর সেই দিনই আমার মা প্রতিবাদ করেছিল, ওনাকে আটকিয়েছিল, যার ফলে উনি মাকে গরম খুন্তির ছ্যাঁকা দেয় এবং বাসা থেকে বেরিয়ে যায়। তারপর উনি বাসায় ফেরেনি। আমরা বেঁচে আছি না মরে গেছি তা একবারের জন্য কখনো জানতে আসেনি। সেই দিন থেকে না আমার মনে খুব ভয় ঢুকে গিয়েছিল, যদি আমার সাথেও এমন হয়, যদি আমাকে আমার মার মতো কষ্ট সহ্য করতে হয়। তাই আমি বিয়ে করতে চাইনি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আজ যেন চোখের পানিগুলো কোনো বাধা মানবে না, তারা যেন কোনো প্রতিযোগিতা নেমেছে কি কত বেশি বয়ে চলতে পারে। নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না, ফুপিয়ে কেঁদেই চলছি। আমার কান্না দেখে আমাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, শান্ত হন প্রত্যাশা, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন।
আপনাদের ভালোর কথা ভেবেই আল্লাহ ওনাকে আপনাদের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। আমি জানি আমি আপনার কষ্টটা বুঝবো না, কিন্তু আপনার কষ্টের অংশীদার তো হতে পারবো। কান্না বন্ধ করুন প্লিজ। আর একবার আপনার মার কথাটা ভাবুন তো, যিনি কিনা এত কিছু সহ্য করে নিয়েও কখনো হতাশ হননি। উনি আপনাকে আর আপনার ভাইকে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ তৈরি করেছেন। কেন জানেন? যাতে করে এই মানুষটার সামনে দাঁড়ালে আপনারা কখনো দুর্বল হয়ে না পড়েন, বরং রুখে দাঁড়াতে পারেন। আপনার কাছে কি নেই সেটা নিয়ে আফসোস করবেন না, বরং আপনার কাছে যা আছে তা নিয়ে গর্ব করুন, নিজেকে শক্ত করুন। আমাদের কথা বুঝতে পারলাম কাঁদলে কিছু হবে না, বরং নিজের কষ্টটাই বাড়বে। তার যে সবকিছুকে পেছনে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে, ভুলে যেতে হবে এই মানুষটাকে, যেমনটা করেছিল আমার মা। কিন্তু আদৌ কি আমার মা ওনাকে ভুলে গিয়েছে? এখনো তো দেখি ওনার ছবিটা লুকিয়ে লুকিয়ে দেখে আর কাঁদে। ভালোবাসা বুঝি এমনই হয়? হায়, কেউ ভালোবাসা পায় না তো কেউ ভালোবাসার মূল্য বোঝে না। কথাগুলো ভেবে নিজেকে শক্ত করলাম। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে সামনে থাকা আমার জন্মদাতাকে বললাম, ভালো থাকবেন মিস্টার এনামুল হক। কথাটা বলে এক মুহূর্তও দেরি না করে বেরিয়ে যাই সেখান থেকে। চুপচাপ আমানের গাড়িতে বসে আছি, দৃষ্টি জানালার বাহিরে। আমাকে চুপ থাকতে দেখে আমার বলল, প্রত্যাশা, আমার মনে হয় এখন আপনার নিজেকে স্বাভাবিক করা উচিত। আর আজকের এই কথাগুলো আপনার আম্মুকে বলবেন না, না হলে উনিও কষ্ট পাবেন। আমি জানালার বাইরে দৃষ্টি রেখে বললাম, জানেন আমার আম্মু এখনো ওই লোকটাকে ভালোবাসে। আমি এখনো আম্মুকে ওই লোকটার ছবি হাতে কাটতে দেখি। আমার ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ভালোবাসা কখনো কমে না প্রত্যাশা। ভালোবাসা মানুষটা যতই কষ্ট দিক না কেন, তবুও তাকে ভালোবাসতেই মন চায়, যেটা আপনার আম্মুর ক্ষেত্রেও। উনি আপনার বাবাকে সত্যিকারে ভালোবাসতেন, তাই এত অত্যাচারের পরও এখনো ওনাকেই ভালোবাসে। আমানের কথায় আমি রেগে গিয়ে বললাম, ওই লোকটা আমার বাবা না। আমার বাবা যদি কাউকে বলতেই হয় সেটা হলো আমার ভাই। আমার জীবনে আমার মা আর আমার ভাই আমার সব, আর কারো কোনো জায়গা নেই, বিশেষ করে ওই লোকটার তো নাই। ঠিক আছে, তবে আপনিও আর রেগে থাকবেন না, নিজেকে শান্ত করুন। আমি শান্ত গলায় উত্তর দিলাম, না আমি রেগে নেই, ঠিক আছে। 8টার দিকে বাড়ি পৌঁছায়। আমাকে নামিয়ে দিয়ে ওনার গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। আজকের বিকেলটা যতটা ভালো কাটে, সন্ধ্যাটা তার থেকেও বেশি খারাপ কাটে। কি দরকার ছিল আল্লাহ আবার এই লোকটা মুখোমুখি করানোর? পুরনো আঘাতের আজ আবার রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এসব কিছু আম্মুকে বুঝতে দিলে চলবে না। কিন্তু আম্মু তো আমার মুখ দেখলে সবকিছু বুঝে ফেলে। আল্লাহ দেখো আজ যেন কিছু টের না পায়। ভয়ে ভয়ে বাসার দরজার কলিং বেল চাপি। কলিং বেল চাপতেই সাবা এসে দরজা খুলে। ওকে দেখে মৃদু হেসে আমি আবার রুমে চলে আসি। আমার পেছন পেছন সাবা আমার রুমে আসে। খুশিতে গদগদ হয়ে সাবা আমাকে প্রশ্ন করে, জানো কেমন কাটলো আজকের দিনটা? কোথায় কোথায় ঘুরলি আর কি কি কথা হলো? আমি আলমারি খুলে কাপড় দিচ্ছিলাম। সাবা প্রশ্নে ওর দিকে এক পলক তাকিয়ে বলি, ভালোই কেটেছে। আর তুই তো আমাকে আমার সম্পর্কে সবই বলে দিয়েছিস, আর নতুন করে কি জানা থাকতে পারে বল? আমার কথায় সাবা ভ্রু কুঁচকায়। হয়তো বা আমার কথাটা ওর বেশ একটা পছন্দ হয়নি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে বলতো? একটা প্লাজো আর টি শার্ট হাতে নিয়ে সাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, কি হবে? কিছুই হয়নি। সাবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ও আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি ওয়াশরুমে ঢুকে পড়ি। জানি ওর সামনে দাঁড়িয়ে থাকলে ও ঠিক গুটিয়ে গুটিয়ে আমার পেট থেকে কথা বের করে নেবে, কিন্তু আমি ওকে কিছু বলতে চাই না, নয়তো ওরও মন খারাপ হয়ে যাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি সাবা বেডের এক কোণায় আসন পেতে বসে গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ওকে এইভাবে দেখে আমি ওর মাথা চাটি মেরে জিজ্ঞেস করি, কি রে, কি ভাবছিস? পেতনিটা আমার কথার কোনো উত্তর না দিয়ে আগের মতোই বসে আছে। আমি এবার ওকে খুশি করার জন্য বললাম, জানিস সাবু, আজকে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে না, কি বলবো, উফ মারাত্মক রকমের সুন্দর রে। একবার সেখানে গেলে আর আসতে মন চাইবে না। আমারও না খুব মন খারাপ হয়ে গিয়েছিল আসার সময়। সাবা আমাদেরকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর মুখে শয়তানি হাসি দিয়ে বলল, আর রোম্যান্স সেটা কেমন করলি? আমি চোখ ছোট ছোট করে বললাম, আমি এত লুচু টাইপ মেয়ে না যে বিয়ের আগে তোর মতো রোমান্সের চিন্তা করবো। ছি, তোর চিন্তা ভাবনা কি খারাপ। ভাবা যায় আমার মতো এমন কিউট ভদ্র একটা মেয়ের কিনা তোর মতো লুচু একটা ফ্রেন্ড জুগিয়েছে? আর কি দুনিয়াতে কেউ ছিল না বলতো? এটা ঠিক, আমি আর কোনো মেয়েকে বেস্টি বানাতে পারলাম না, তোকে কেন বানালাম? উফ, এখন আফসোস হচ্ছে। কথাগুলো বলে আমি মুখ টিপে হাসছি, আর সাবা বালিশের পাশে কুশনটা নিয়ে আমাকে উড়াধুরা মার শুরু করলো। আমিও বসে থাকবো নাকি? অন্য একটা কুশন নিয়ে আমিও শুরু করলাম।
শুরু হয়ে গেল আমাদের পিলো ফাইট। ধুমসে মারামারি চলছে। আমাদের যুদ্ধের মাঝে আম্মু রুমে এসে ঢুকলো। আম্মুকে দেখা মাত্র আমরা দুজন ভদ্রমের মতো বসে পড়ি। একেবারে ভেজা বেড়াল। মনে হয় আমাদের থেকে ইনোসেন্ট এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের এইভাবে চুপসে যেতে দেখে আম্মু মুখ টিপে হাসলেন। আমি আর চোখে আম্মু সেই নুরালি হাসিটা একবার দেখে নিলাম। আম্মু আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিরে প্রত্যাশা, আমাদের সাথে যে বাইরে গিয়েছিলি কথা বলতে, তা আবার উল্টাপাল্টা কিছু বলিসনি তো? তোর তো আবার মুখ পাতলা, কি বলতে কি বলে ফেলিস। আমি অভিমানী সুরে আম্মুকে বললাম, মোটেও না আম্মু। হ্যাঁ, আমি একটু বেশি বলি, তার মানে এই না যে আমি মানুষ বসে কথা বলতে জানি না। আমি ওনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি। শুনে খুশি হলাম। আর শোন, তোর বিয়ের তো আর বেশি দিন নেই। ভাবছি কাল থেকে বিয়ের শপিং শুরু করব। তুই কি বলিস? আমি লজ্জা মাখা কণ্ঠে বললাম, ঠিক আছে। আমাকে এইভাবে লজ্জা পেতে দেখে আম্মু আমার থুতনিতে হাত দিয়ে একটু নাড়িয়ে দিয়ে বলে, আমার মেয়েটা দেখি লজ্জাও পাচ্ছে। আম্মুর কথায় আমি হেসে ফেলি। আম্মু হেসে বলে, দোয়া করি সারা জীবন যেন তোর মুখে এই হাসিটা বজায় থাকে। পাশ থেকে সাবা বলে ওঠে, আমিন। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। কাল আমার বিয়ে, আজ গায়ে হলুদ। চারপাশে বিয়ের বেশ তোড়জোড় চলছে। বাসার প্রতিটা কোনায় কোনায় মানুষ গিজ গিজ করছে। আম্মু পুরো বাড়ি দৌড়ায় বেড়াচ্ছে। মাঝে মাঝে এসে আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আবার দৌড়ে রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। তার মাঝে ডেকোরেশনের লোকদের ডেকে বলছে, এটা এখানে রাখো, ওইটা ওইখানে রাখো। 1 মিনিটের জন্য বসে রেস্ট নিচ্ছে না। এত দৌড় ঝাঁপেও একমাত্র কষ্টের ছাপ নেই তার মুখে। বিন্দাস হাসি মুখে আবার মেহমানদের আপ্যায়ন করছে। এটাই মায়ের গুণাবলী। সকাল থেকে ভাইয়াকে একবারের জন্য চোখে পড়েনি। তার একমাত্র বোনের বিয়ে বলে কথা, একটিও খুঁত থাকলে চলবে না। নিশ্চয়ই নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাচ্ছে। আর আমার বেস্ট সাবু, তার যে আজ কি হয়েছে কে জানে। রুমের বাইরে একটু উকি ঝুঁকি মারছে তো আবার এসে রুমে পায়চারি করছে। পায়চারি থামিয়ে আবার আমাকে বলছে, দোস্ত তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোকে কিন্তু আমি সাজিয়ে দিব। কথাটা বলে মুখটা বোকার মতো করে বলে, আচ্ছা দোস্ত, আমি কি দেখতে খুব বাজে? আবার নিজে নিজেই বলছে, বাজে হলেই বাকি, আমাকে কারো দেখার প্রয়োজন নেই। সবাই তো আজ খুব বিজি, আমাকে দেখার মতো টাইম কারো নেই। কথাগুলো বলে আবার পায়চারি করছে। এই পেতনির কথার আগামাথা কিছুই আমার এই ছোট্ট মাথা ঢুকছে না। তবে এইটুকু বুঝতে পেরেছি, নিশ্চয়ই ভাইয়ের সাথে আবার লেগেছে। আমি গালে হাত দিয়ে বসে বাড়ির মানুষগুলো কাজকর্ম দেখছিলাম। তখনই সাবা চোখ লাল করে বলল, এই মেয়ে, তোকে আর কতবার বলবো ফ্রেশ হয়ে আয়? কথা কি কানে যায় না নাকি? তোর ভাইয়ার মতো সমস্যা আছে। তোর ভাইয়ার চোখে দেখে না আর তুই কানে শুনিস না। আমি এবার রাগী গলায় বললাম, এই তুই আমাকে ঠিকভাবে বলতো কি হয়েছে? তখন থেকে দেখছি তুই এইরকম উল্টাপাল্টা বকেই যাচ্ছিস। আসল কাহিনীটা কি? আমার প্রশ্নে সাবা আমার পাশে এসে বসে তারপর কাঁদো কাঁদো গলায় বলে, আচ্ছা প্রত্যু, আমার কি এই হলুদ শাড়িতে খুব বাজে লাগছে? আমি ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কই না তো, তোকে তো পুরো হলুদ পরীর মতো লাগছে। সাবা ঠোঁট উল্টিয়ে বলে, তাহলে তোর ভাইয়া আমার দিকে ভালোভাবে তাকাচ্ছে না কেন? বিকেল থেকে কারণে অকারণে এটা সেটা বাহানা দিয়ে ওনার সামনে দিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি আমায় বরাবর আমাকে ইগনোর করেই যাচ্ছে। ও আচ্ছা, এটাই আসল কাহিনী। সাবার কাঁদো কাঁদো মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। কোনো রকমে হাসি আটকিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে পাগলি, এইটুকু ব্যাপারে তুই এত হাইপার হচ্ছিস কেন বলতো? আসলে ভাইয়া খুব বিজি, তাই হয়তো বা তোর দিকে মনোযোগ দিতে পারছে না। তাই বলে আমার সাথে সারাদিন একটাও কথা বলবে না? আরে আমার জানুটার কি কষ্ট। থাক জানু, কান্না করে না। কথাটা বলে ওর মাথাটা আমার কাঁধে চেপে ধরলাম। সাবা ঠাস করে মাথাটা উঠিয়ে বলে, ওই একদম মজা নিবি না বুঝলি? আর একটাও কথা না বলে জলদি ফ্রেশ হয়ে আয়, তোকে সাজাতে হবে। আমি মুখ ভেঙচিয়ে বললাম, যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে আমি সাজতে বসে পড়লাম। প্রায় 1 ঘন্টা পর আমার সাজ কমপ্লিট হলো। আয়নায় নিজেকে দেখে চমকে উঠি। হলুদ কালারের একটা ভারী লেহেঙ্গা পরেছি, সাথে হলুদ কালারের সব ফুলের অর্নামেন্টস। নিজেকে নিজেই চিনতে পারছি না। সাবু আমার 2 কাঁধে হাত রেখে বলে, কি রে, কেমন সাজলাম? দেখ তোকে কি কিউট লাগছে। আমি মুচকি হেসে বললাম, আমি তো বরাবরই কিউট। সাবু ভ্রু কুচকে বলে, ছি না,
আমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলেই তোকে কিউট লাগছে, নয়তো পার্লারে সাজালে নিখাত পেতনির মতন লাগতো। সাবুর কথা শুনে আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাই। আমার তাকানোর স্টাইল দেখে সাবা বলে, কি এভাবে কি দেখছিস? আমি তাচ্ছিল্যের স্বরে বলি, না আমার বান্ধবী যে এত বড় মেকআপ আর্টিস্ট তা আগে আমার জানা ছিল না। ভাগ্যিস তুই এত ভালো মেকআপ করতে জানিস, নয়তো আমাকে তো পার্লার থেকে পেতনির মতো সেজে আসতে হতো। কি দুঃখের ব্যাপার বলতো, আমান তো আমার পেতনির মতো চেহারা দেখে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে বল, নয়তো আজ আমার বিয়েটাই হতো না। আমার কথা শুনে সাবা আমার দিকে সরু চোখে তাকিয়ে বলে, আমি বেশ বুঝতে পারছি যে তুই আমার সাথে মজা নিচ্ছিস। আমি সাবার দিকে তাকিয়ে মুখে একটা সিরিয়াস ভাব এনে বললাম, এসব কি বলছিস বলতো? আমি তো তোকে নিয়ে গর্ব করছি। এই যে তুই এত ভালো মেকআপ করতে পারিস, দেখবি একদিন তুই তোর এই মেকআপের জন্য নোবেল পুরস্কার পাবি। আমার কথা শুনে সাবা মুখ শক্ত করে বলে, মেকআপের জন্য কেউ আজ পর্যন্ত নোবেল পায়নি। আমি ভাবার অ্যাক্টিং করে বললাম, কেউ পায়নি তো কি হয়েছে, তুই পাবি। সর্বপ্রথম মেকআপ আর্টিস্ট হিসেবে নোবেল বিজয়ী হবে আমার একমাত্র বেস্টি সাবা চৌধুরী। ইয়ে হাততালি। কথাটি বলে দুহাত তালি দিতে আম্মু হুড়মুড়িয়ে রুমে আসে, আমাকে দেখে বলে, তাড়াতাড়ি স্টেজে চল, মেহমানরা সবে অপেক্ষা করছে। তারপর সাবার দিকে তাকিয়ে বলে, সাবু, ওকে একটু তাড়াতাড়ি নিয়ে আয় তো মা। সাবা মাথা হেলিয়ে বলল, ঠিক আছে, মামুনিকে নিয়ে আসছি। সাবার কথা শেষ হতেই আম্মু আবার তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। আম্মুর ব্যবহারে আমি খুব অবাক হই। আমি সামান্য একটা জামা পরলেও আম্মু আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, আর আজ এত সাজলাম তাও একবার ভালো করে তাকালো না। আম্মুর চোখ মুখটাও কেমন যেন লাগছিল। আম্মু কি কান্না করেছে? তাই হয়তো বা আমার চোখে চোখ রেখে কথা বলেনি, যদি আমি ধরে ফেলি। হাজার চিন্তা মনে এসে ভিড় করেছে। আমাকে গভীরভাবে কিছু ভাবতে দেখে সাবা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে প্রত্যু, কি ভাবছিস? চল স্টেজে যাই। চল। রাত 2:30। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। উফ, এ বিয়ে মানেই হলো একটা ঝামেলা। খুব বিরক্ত লাগছে। হলুদ দিয়ে পুরো গোসল করিয়ে দিয়েছে। অসহ্য ভীষণ রাগ লাগছে আমার, বিশেষ করে ওই পেতনি সাবাটার উপর। কি অবস্থা করেছে আমার হলুদ দিয়ে। 1 ঘন্টা ধরে ঘষে মেজে বোধ হয় এ দাগ উঠেছে। সারা রাত এত হইচই করে এখন খুব টায়ার্ড। রাজ্যে ঘুম এসে চোখে ভিড় করেছে। চোখের পাতাটা বুঝে আসতেই মোবাইলটা বেজে উঠলো। উফ, এখন আবার কে কল দিয়েছে? মানুষের কি সামান্য কমন সেন্স নাই? এত রাতে কল দিয়ে কেন আমার ঘুমে 12টা বাজাচ্ছে? কিসের এত শত্রুতা সবার আমার সাথে, কে জানে। একরাশ বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি কিউট বর কল দিচ্ছে। আহনের নাম্বারটা ওই পেতনি সাবুটাই এই নাম দিয়ে সেভ করেছে, কিন্তু উনি কেন এখন কল দিচ্ছে? উফ, আমার ঘুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও আপনার মতোই আছি। কি করছেন? এই তো ফ্রেশ হয়ে এসে শুলাম। হো, আপনাদের ওখানে অনুষ্ঠান শেষ? এখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আপনাদের কি এখনো হলুদ চলছে? এখানে এখন পিচ্চিরা সবাই মিলে নাচানাচি করছে। আমি আমার রুমে চলে এসেছি, ভাবছি এখন ফ্রেশ হয়ে রেস্ট করব। আপনাকে হলুদ লেহেঙ্গাতে কিন্তু খুব ভালো মানিয়েছে। আমি অবাক হয়ে বলি, আপনি আমায় দেখলেন কিভাবে? সাবা পিক পাঠিয়েছিল। উফ, এই মেয়েটা না আমাকে বলে উনি কখন পিক পাঠিয়ে দিয়েছে আল্লাহই জানে। আমার কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার গালের হলুদ দেখে আমার খুব ইচ্ছে করছিল আপনাকে একটু হলুদ ছুঁয়ে দিতে। আমি চুপ হয়ে রইলাম। উনি একটু গলা ছেড়ে বললেন, আচ্ছা, তো ঘুমিয়ে পড়ুন। কালও তো ঘুমে ডিস্টার্ব হবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ভালো। কালকে ঘুমে ডিস্টার্ব হবে, কিন্তু কেন? মনে মনে নিজেই প্রশ্নটা করলাম। তারপর ওনাকে বললাম, আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোনটা কান থেকে নামিয়ে বালিশের পাশে রেখে আমি ঘুমের রাজ্যে তলিয়ে যাই। ছাদের এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে সাবা। তার পাশে পকেটে হাত দিয়ে আকাশের দিকে দাঁড়িয়ে আছে ইরফান। বেশ কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে ইরফান বলে ওঠে, এই মেয়ে আর কতক্ষণ এভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে? অবশ্য তুমি এভাবে মুখ ফুলালে না তোমাকে একদম রসগোল্লার মতো লাগে, ইচ্ছে করে একেবারে কামড়ে খেয়ে ফেলি। কথাটা বলে ইরফান সাবাকে চোখ মারে। সাবা ইরফানের কথা হজম করতে না পেরে ওর দিকে হা করে তাকিয়ে থাকে। সাবার তাকানোতেই ইরফান বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মানছি আমি একটু বেশি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার তো লজ্জা শরম আছে নাকি?
ইরফানের এমন আগাগোড়াহীন কথা সাবা গোল গোল চোখ করে ওর দিকে তাকায়, পরক্ষণই নিজেকে শক্ত করে বলে, আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আমি তো আপনার কেউ না, সারাদিন তো আমার সাথে একবারও কথা বলার সময় পান না। আমি যে কথা বলতে গেলেও আপনি আমাকে ইগনোর করেছেন, তাই আমি আর আপনার সাথে কথা বলবো না। সাবার এই বাচ্চা বাচ্চা কথাগুলো শুনে ইরফান সাবার সামনে দাঁড়িয়ে ওর দুপাশে রেলিং এর উপর হাত রেখে সাবার খুব কাছে এসে বলে, জানো আজ কেন তোমাকে এত ইগনোর করছিলাম? কারণ তোমাকে যখন এই হলুদ শাড়িতে দেখি তখনই আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ইচ্ছে করছিল সব কিছু ফেলে রেখে তোমার কাছে যেতে, কিন্তু তা করলে তো হবে না। বোনের বিয়ে বলে কথা, আমাকেই তো সব কিছু দেখতে হবে। তাই ইচ্ছে করেই তোমাকে ইগনোর করছিলাম, যাতে করে তুমি আমার উপর রাগ করে আমার সামনে না আসো, আর আমিও আমার সম্পূর্ণ মনোযোগ এই কাজে দিতে পারি। কিন্তু এখন যে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না ডিয়ার। কথাটা বলে সাবা কিছু বুঝে ওঠার আগেই সাবার ঠোঁটে ইরফান ঠোঁট ডুবালো। সকাল 7:30। ঘুমের মধ্যে মনে হচ্ছে আমি কোনো মাছের বাজারে চলে আসছি। উফ, এত চিৎকার চেঁচামেচি করছে কেন সবাই? সবাই কি দেখছেন আমি ঘুমাচ্ছি? পাশ থেকে কুশনটা কানে চেপে ধরে কে যেন সেটা ছো মেরে নিয়ে নেয়। রাগে বোম হয়ে সেই মানুষটার দিকে তাকাতেই দেখি সাব্বু এক হাতে কোমরে অন্য হাতে কুশন নিয়ে দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখেই ও বলে ওঠে, আর কত ঘুমোবি? এবার তো উঠ, ফ্রেশ হয়ে পার্লারে যেতে হবে নাকি? আমি ঘুমো ঘুমো কণ্ঠে বললাম, তুই থাকতে পার্লারে যাব কেন? সাবা কুশনটা আমার পাশে রাখতে রাখতে বলে, বিয়ের সাজ খুব গর্জিয়াস হয়, আমি তো আর এত ভালো সাজাতে পারবো না। সাবার কথা শুনে আমি উঠে বসি, তারপর ঠোঁট উল্টিয়ে বলি, নো বেবি, তুমি আমাকে সাজিয়ে দেবে, আমি কোনো পার্লারে যাচ্ছি না, ব্যাস। কিন্তু প্রত্যু, কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। আচ্ছা বাবা ঠিক আছে, এখন তো আগে ফ্রেশ হতে যা। যাচ্ছি। বিকাল 4:30। মা ভাইয়াকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে এলাম। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জানি না মা আর ভাইয়াকে ছেড়ে কিভাবে থাকবো। এই মানুষ দুটো যে আমার পুরো পৃথিবী, ওদেরকে ছেড়ে আসতে যে বুকটা ফেটে যাচ্ছিল। মাকে এত করে ডাকলাম আসার সময়, কিন্তু উনি একবারও আমার সামনে এলেন না। জানি আড়াল থেকে চোখের পানি ফেলছেন। আমি না ওনার চোখের পানি দেখে ফেলি সেই ভয়ে আমার সামনে আসেনি। আর ভাইয়া তো সেই আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, তোর মতো একটা বোন পেয়েছি বলেই ভাই হিসেবে আমি সার্থক। ওই বাড়িতে গিয়ে তুই আরেকটা মা পাবি, আর বাবাও পাবি, দেখবি তোর আর কোনো কষ্ট হবে না। বেশ বুঝতে পারছিলাম ভাইয়া কথাগুলো বলার সময় ভাইয়ার গলা আটকে যাচ্ছিল, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আর আমার ওই পাগলিটা আছে না সাবা, সে তো আমার কবুল গলা থেকেই কান্না। মনে হচ্ছিল আমার বিয়ে হচ্ছে না, আমাকে ফাঁসিতে চড়ানো হচ্ছে। আসার সময় ওকে জড়িয়ে ধরে বলে এসেছিলাম, আমার ভাই আর মায়ের খেয়াল রাখিস। নতুন বউকে পেয়ে এই বাড়ির মানুষগুলো যেন তাদের খুশি ধরে রাখতে পারছে না। বাড়ির পিচ্চিগুলো বেশ মনোযোগ দিয়ে আমায় দেখছে, যেন আমি কোনো এলিয়েন। বেশ কিছুক্ষণ ওনাদের সাথে সময় কাটানোর পর মা মানে আমাদের আম্মু আমাদের রাতের খাবারের জন্য ডাকলেন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমাকে আমাদের রুমে রেখে আসা হলো। পুরো রুম ফুলেতে ভরপুর, যেদিকে তাকাই সেদিকে ফুল। অন্যরকম একটা পরিবেশ। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝড় বাতাসও বইছে। বাইরের ঝড়ের সাথে তাল মিলিয়ে আমার মনেও ঝড় বয়ে যাচ্ছে। এক অজানা অনুভূতি আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। কিছুক্ষণ বাদে দরজা ঠেলে আমার ভেতরে আসে। ওনাকে দেখে আমি সালাম করতে গেলেই উনি আমাকে বাহুতে ধরে বলে, পা ধরতে হবে না, মুখে সালাম দিলেই হবে। আমি ওনার কথা মতো মুখে সালাম দিলাম। তারপর উনি আমাকে উঁচু করে আসতে বললেন। আমিও তাই করি। 2 রাকাত নফল নামাজ শেষে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। ঝড় ও বাতাসটা বন্ধ হয়েছে, তবে বৃষ্টি এখনো পড়ছে। হঠাৎ পেটের ওপর ঠান্ডা কিছুর স্পর্শে কেঁপে উঠি আমি। আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, এখনো তো কিছুই করিনি, তার মধ্যে এতই কাঁপাকাঁপি। ওনার শীতল কণ্ঠে আমি লজ্জা পেয়ে যাই। উনি আমার কানের পিঠে চুমু দিয়ে বলে, আজ থেকে আমি প্রতিটা বৃষ্টি ভেজা রাতে এভাবেই তোমাকে কাছে চাই। তারপর উনি আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে আলতো করে চুমু দিয়ে বলে, কি হবে তো আমার প্রতিটা বৃষ্টি ভেজা রাতের সঙ্গী? আমি লজ্জা মাখা কণ্ঠে বলি, হব।